আন্তরিকতা শুভেচ্ছা জানাই। আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের আজকে অনারম্বর অনুষ্ঠান, কোনো অতিরিক্ত আয়োজন কিছু নেই। অনুষ্ঠানের শেষে মানে অনুষ্ঠানের সকলের জন্য মিষ্টি মুখের অবশ্যই বন্ধুত্ব আছে। গোপা থেকে বলা চা বিস্কুট দেবে। অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাই। আমরা পেয়েছি আমাদের মধ্যে আজকে অতিথি হিসাবে আমাদের সম্মানীয় আমাদের পরিবারের লোক সংলাপের দুই হোতাকে পেয়েছি আমরা, যাকে আমাদের গ্রুপের বা আমরা তাদের গ্রুপেরই অংশ বিশেষ বলে মনে করি সবসময়। আমি সংলাপী নই কখনো আপনার ভাবতে পারিনি যখন সুভাষিতার সঙ্গে যুক্ত হয়েছে। তো এটা কি করে হয়ে গেছে সেটার ব্যাখ্যা সারি করতে পারবে, কিন্তু আমার মনে প্রাণে আমি সংলাপী এবং আমি যখন অনুষ্ঠান করি তার নামাজে কখন হয়তো আসতে পারে না, একটু অসুবিধা হয়, কিন্তু আমি তাকে রাখি এবং তার অনুষ্ঠানে আমরা যাই স্বতঃস্ফূর্ত অনুষ্ঠান এবং সমস্ত খবর পাই। একটা জিনিস আমি বলে রাখি, যারা আমার বাইরের থেকে আমরা যারা আছি আমন্ত্রিত, এটা সারা থেকে বেশি অভিজ্ঞতা আমার নেই, সবাইকে সব অনুষ্ঠানে ডেকে ওঠা হয়, হয়ে ওঠে না। এই জন্য অনেকে ভুল বোঝার ব্যাপার নয়। যারা অর্গানাইজ করে তারা বোঝে একবারে সবাইকে ডাকা যায় না, খুবই থেকে ডাকা। আজকে যাদের দেখেছি পরে অনুষ্ঠানে তাদের ডাকবো না, আবার নতুন কাউকে ডাকবে। আজকে উড়াল আছে, সংলাপ আছে, সংলাপের স্যার এবং আতেই আছে, আজকে থাকবে রবীন্দ্রনাথ বাতির সংস্থা থাকবে। এরকম দেখেছি আমার ঘরে কথা আসবে বিভিন্ন এইরকম দেখেছি। উড়ানকে দেখেছি, উড়ান তো আছি, উড়ানকে আমি একবার ডাকি আরেকবার ডাকি না, ওরা জানে সবাইকে সবসময় ডাকা হয়। আমার প্রতিবেশী টিম দত্তপুত্র। তো আমরা শুরু করি এইভাবে, একটু বলে দিলাম ফোনটাকে একটু সাইলেন্ট করে রাখি, যত অনুষ্ঠান সময়ের আগেই শেষ হয়। আমার টার্গেট 7:30টার মধ্যেই শেষ হয়ে যাবে। কয়েকটা ছুটি নাটক আজকে আছে, আমন্ত্রিত দল আছে 7টা, এবং আমরা আমাদের কবিতা পত্র থেকে 5টা ছুটি নাটক ছোট ছোট আছে, শুরু করে দেওয়া যায়। আগে আমি দেখো একটা দুটো করে নিই, তারপর ছুটি নাটক দেখে নেবো। প্রথমে ছুটি নাটক দেখে নেব আমাদের যারা প্রস্তুত থাকতে বলছি, আমাদের প্রস্তুত থাকার জন্য বলছি আমি আলট্রাসাউন্ড প্রস্তুত থাকবে। একটি দুটি অনুষ্ঠান হওয়ার পরে আলট্রাসাউন্ড হবে। তারপরে আমাদের চন্দ্রদা এবং জ্যোতির্দার চোর নাটক প্রস্তুত থাকবে। এই দুটি নাটক বড় থেকে প্রথমেই দেখে নেব, তার মাঝখানে স্যারকে দেখে নেব, স্যারকে তাড়াতাড়ি ছাড়তে হবে, আমার মিলে যাবে। তো আমি একক কবিতার জন্য প্রথমেই দেখে নেব আমাদের আজকে অতিথি আর একজন দেবী ইরা সরকার দিদিকে মঞ্চে দেখে নেব। তার একক অনুষ্ঠান জানতাম না লোনা জলে এত নেশা, জানতাম না বাড়ির তীরে ফেলে বসা, জানতাম না তুমি এসে কেউ না দিলে
সমুদ্র কাকে বলে, ডুবে যাওয়া কাকে বলে, মন ভাঙা কাকে বলে, ঝিনুকের ভিতর মুক্ত, এসব জানতাম না। তুমি এসে ঢেউ হয়ে না এলে এসব জানতাম না। যার কবিতা তিনি মঞ্চে চলে আসবেন, তার কবিতাটা পাঠ করলাম, নাম আর বললাম না, নাম যার বলবো, জোরে হাততালি হোক, সঙ্গে আপনি দিয়েও চান, তবে যখন মঞ্চটা করতে হবে। এই কবিতাটা দেখে আমার ছোট্ট একটা কবিতা পড়ে দিলাম, কি সুন্দর লিখেছেন। আমি নাট্য ব্যক্তিত্ব নয়, সুভাষিস ঘোষ ঠাকুর সুচিতা। কোনো অনুষ্ঠানে এত তাড়াতাড়ি মঞ্চ পাওয়ার সৌভাগ্য কখনো হয়নি, এই প্রথম। এই জন্য দাদাকে অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি হোক, এটা বোধহয় দাদা বলে সম্ভব। ঠান্ডা হয়ে থাকলে অনুষ্ঠানটা জমছে না, প্রাণহীন লাগছে। আর একটু প্রাণ আমরা প্রতিষ্ঠা করি, কি আছে, মিলেমিশে হাসি খুশি হোক, সকল হয়তো এসে পৌঁছচ্ছে না, কিন্তু সকলকেই ডেকে দেবো, এলেই ডেকে দেবো মঞ্চে। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কেরলের ত্রিবাঙ্কুরে একটি বর্বর এবং নারীর সম্ভ্রমকারী কর চালু ছিল, মূলাক্কারাম বা স্তন কর। দলিত রমণীদের স্তন ঢেকে রাখার জন্য এই কর ধার্য করে। নাগিনী নামক এক বছর 35-এর দলিত রমণী এই অমানবিক কর দিতে অস্বীকার করেন। কর দেওয়ার জন্য চাপ বাড়লে নিজের স্তন কেটে কলা পাতায় মুড়ে প্রতিবাদ স্বরূপ তুলে দেন কর গ্রহীতার হাতে। মৃত্যু হয় নাঙ্গেলির। না, কোন নারী নন। নাঙ্গেলির চিতার আগুনে আত্মাহুতি দিয়ে তার স্বামী চিরকান্দান হয়েছিলেন প্রথম পুরুষ সতী। এই মহান রমণীকে নিয়ে লেখা কবি মৃণালকান্তি দাসের কবিতা নাঙ্গেলি আজ আমার উপস্থাপনায়। এদেশের আলো ছায়ায় আজও আপনাকে দেখতে পাই নাঙ্গেলি। রাজপথে বিবস্ত্র অবস্থায়, রজ্জু বন্ধনে, গাছের শাখায়, অত্যাচারের অবহেলায়, সত্যি মিথ্যে খবরের কাগজের কালো অক্ষরে ও মরে যাওয়া অজস্র মুখের নিচে হাতের কলম সরে না, পাতা পাক ষাট খায়, দোয়াতের কালি শুকিয়ে আসে, রাত্রি আর রাত্রি থাকে না। তবু আপনার গল্প শেষ হয় না নাঙ্গেলি। বাতাস এসে ফিসফিস করে শুনিয়ে যায় আপনার প্রতিবাদের কাহিনী। স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো আপনাদের। লজ্জা, অপমানে, বিকৃতির এই নিয়মকে আপনি একদিন প্রতিবাদের আগুনে ধ্বংস করে ফেলেছিলেন। দলিত রমণী নাকি আপনি পৃষ্ঠ হতে চাননি, মেনে নিতে পারেননি নারীর এই অসম্মান। তাই অন্ধকার সময়ের বুকে শুধু রেখে গিয়েছিলেন একটি তীব্র আঁচল। সে অন্ধকার আজও ফিকে হয়নি নাকি? আজও পাশা খেলায় হাঁটতে হয় নারীদের, কুন্তিকে বই বেড়াতে হয় গ্রামীণ সন্তানের ভার। আজও নারী মানেই মাংসপিণ্ড, কলা পাতায় মোড়া, নাঙ্গেলির রক্ত স্নাত স্তন। এসো শপথের দল, তোমাদের দাঁতে নখে ঝলসে উঠুক আবহমান কালের খিদে। যদি কোনোদিন তোমাদের মনে পড়ে জন্ম ইতিহাস, মনে পড়ে পৃথিবীর মধুরতম সম্পর্কের কথা, খিদের আগুনে থুতু ছুঁড়ে দিয়ে নাঙ্গেলিকে, সেই দলিত রমণীকে অন্তত একবার মা বলে ডেকো। একটুখানি বলে নিই,
একটু বলতে হবে। একটুখানি বলে নিই, সুনীলদা এবং যতীনদা নিজেরাই বলছিল যে ওরা মনে করে সংলাপের, তো আমরাও তো মনে করি সেটাই যে ওরা সংলাপে। এটা তো কোনো নতুন কথাই না, কেননা আমরা যবে থেকে এই জগৎটায় কাজ করছি তবে থেকে কিন্তু, এবং সুনীলদারা যবে থেকে কবিতা কণ্ঠ করছে তবে থেকে কিন্তু আমরা ভীষণ পাশাপাশি এবং কাছাকাছি, কিন্তু পাশাপাশি করবো না, পাশাপাশি বলতে অনেক সময় দুটো প্যারালাল রাস্তাও বেরিয়ে যায়, দুটো রেল লাইনও প্যারালাল থাকে, পাশাপাশি থাকে, কিন্তু মেলে না, সেরকম তো নয়। আমরা পাশাপাশি নয়, ভীষণ কাছাকাছি আছি। অনেক সময় দেখা সাক্ষাৎ আমাদের অনুষ্ঠানে এবং কবিতা ও কণ্ঠের অনুষ্ঠানে সবসময় কিন্তু আমরা একে অন্যকে পেয়ে থাকি। একটা লিস্ট করতে করলে সুনীলদাকে আর যতীনদাকে না লিখলে মনে যেন লিস্টটা কমপ্লিট হচ্ছে না। তো এটা তো সবসময় হয়, এবং হ্যাঁ সম্মান ওরা দিয়ে থাকে, কিন্তু আসলে আমরা সবাই তো একই ফিল্ডে কাজ করছি, একই জগতে কাজ করছি। আমাদের মধ্যে সবাই যারা আপনারাও আছেন, কেউ একটু কম কেউ একটু বেশি পারে, এইটুকু পর্যন্ত তফাৎ কিছু নেই, আমরা একই কাজ নিয়েই রয়েছি, সবাই এই প্রাচীন জগৎকে নিয়েই রয়েছি। তো যাই হোক, আমার দেখে অনেক কবিতাও লিখছি, আজকাল পড়াশোনা হচ্ছে। আমি কিন্তু সবসময় কবিতার পাশে লিখেছি কবিতার মতো, অর্থাৎ কবিতা বলে আমি দাবি করি না, কেননা তারপরে আবার কবিতা আছেন তো তারা বলেন যা পাচ্ছে লিখছে, লিখে আর কবিতা বলে দিচ্ছে, ওই জন্য আমি কবিতার মতো লিখছি। একটা বইও বেরোনোর কথা চলছে, কিন্তু সেটার নামও আমি ওই কবিতার মতো টাইপের কিছু দেবো, মানে কবিতা বলে আমি দাবিই করবো না, এবং আমাকে কবি বললেও আমি খুব আপত্তি করি। আমি বলি যে কবিতার মতো, কালকেও দেখলাম একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে দুটো কবিতা পড়া হলো আমার, কারণ কবিতার মতো বলো এবং বলো যে কলমে সুভাষিস ঘোষ ঠাকুর, সেটাই খুবই ভালো, বা রচনায় সুভাষিস ঘোষ ঠাকুর, কবি না বলাটাই ভালো। মানে আজকাল প্রচুর কবি, চারদিকে ভর্তি কবি, ফেসবুক খুললেই কবি, সেই কবির দলে হারিয়ে যায় যেন কোথায়, তার থেকে একা হয়ে যাওয়া ভালো, যে কবিতার মতো লিখে দিচ্ছি। তো আজকে আমাদের নাটকে এরকম অনেক অনেক শুভেচ্ছা রইল কবিতা ও কণ্ঠের, কেননা আজকাল যত অনুষ্ঠান হচ্ছে, এটা কিন্তু সুনীলদা নিজের যে পাকার, যে শক্ত হাতে ধরেছে দলটাকে, তার প্রমাণ। প্রতি মাসে প্রায় দেখছি অনুষ্ঠান করছে, হ্যাঁ প্রতি মাসে সুনীলদা এবং যতীনদাকে প্রতি মাসে আমি দেখছি কবিতা ও কণ্ঠের অনুষ্ঠান। এবং একটা দল কিন্তু এগুতে গেলে এটা ভীষণ জরুরি, তারা স্টেজে যদি না ওঠে, একটা দিক হলো শিক্ষা, আর অন্যটা দিকটা অলরেডি প্রমাণ করা স্টেজ উঠে যে আমরা বলতে পারি, কাজে এটাও কিন্তু ভীষণ জরুরি, প্র্যাকটিক্যাল সাইড একটা স্টেজটা, মঞ্চটা। কাজে সেদিক থেকে কিন্তু সুনীলদার যে যেরকম ভাবে এগোচ্ছে, বারবার মঞ্চ নিয়ে সেখানে তাদেরকে তুলে দেওয়া, এটা খুব ভালো একটা জায়গা। এবং আমার মনে হয় যারা যারা রয়েছেন তাদের অনেক উন্নতির জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই কবিতা ও কণ্ঠ থেকে। এবার আমরা আমাদের নাটকে আসবো। আমরা সবার অনুমতি নিয়ে আমার প্রিয় মানুষ, যে কোনোদিনও মেসেঞ্জারে কোনো মানে শুভ কথা না লিখে দিনটা যার শুরু হয় না, এবং যতীনদার কথা খুব ভালো লাগে। আমি অনেক দোষী যে আমি মেসেঞ্জারে জিনিসটা খুব কম দেখি, আসলে হঠাৎ করে জমে যায়, সেই লেখাটাও আসে, তখন দেখে একটা শুভেচ্ছা চিহ্ন দিয়ে রাখি। আমি দুঃখিত তার জন্য, যতীনদাকে ক্ষমা চেয়ে নিলাম, উচিত না, আপনি আমার অগ্রজ, এটা আমি ভুল করি। আর সুনীলার কথা বলবো যে আমার ভালো লাগছে, ভালো লাগে আসলে যে এত অসুস্থ হয়ে দূর থেকে একটা অসুস্থতার চিকিৎসা করে এসে আবার তাকে আমাদের মধ্যে পেয়েছি, এবং এরকম যেটা বললো পাওয়ার, জোরদার করে যে পাওয়াটা আর কি, এই যে একটা বিশাল শক্তি নিয়ে একটা আবার নতুন করে সবাইকে নিয়ে আবার অনুষ্ঠান করা, আপনার ডিরেকশনে নাটকগুলো শুনলাম, হ্যাঁ আরো হয়তো হবে। তো এই যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি আমাদের অক্সিজেন, আর মঞ্চ আমাদের ঈশ্বর, সুতরাং এটাকে অস্বীকার করে অনেকেই বলে যে হ্যাঁ শুধু শিখবো, মঞ্চ চাই না। আমার মনে হয় আমরাও চাই, যারা শিখছে তারাও মঞ্চ চায়। এটা কথাটা ঠিক নয়, কারণ মঞ্চ হচ্ছে আমাদের ঈশ্বর, মঞ্চ না থাকলে আমরা নেই। আর মঞ্চতেই আমাদের শিক্ষা, মঞ্চতেই আমরা আমাদেরকে পরিস্ফুট করতে পারি সামনের শ্রোতা বন্ধুদের কাছে। সুতরাং মঞ্চই আমাদের সব। অনেক ভালো থাকুন সুনীলদা, একদম সুস্থ থাকুন। মানুষের শরীর অসুস্থ হবেই কোনো না কোনো সময়, এত লেন্দি টাইম আমরা বাঁচি, অন্তত 70, 75, 80 আশা করছি। তা আজকেই একজন মানে তার স্মৃতিতে আমি তাকে শ্রদ্ধা জানাই, আমাদের কলেজ আমলের থেকেও অনেক আগের আর কি।
ধর্মেন্দ্র স্যার আজকে চলে গেলেন, এটা বড় দুঃখের, বড় মন খারাপের। অনেকটা বয়স অবধি তিনি বাঁচলেন, 89 বছরটা বয়স, অনেক দিয়েছেন, হয়তো আর দেওয়ার কিছু নেই, কিন্তু দেওয়ার কিছু না থাকলে যে তাকে চলে যেতে হবে সেটাও নয়, কিন্তু যেতে তো আমাদের সবাইকে হবে। তাই যতদিন আমরা থাকি সুস্থভাবে সংস্কৃতি নিয়ে বেঁচে